মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো বুধবার আর এখন সকাল 5টা বাজে। ওই দেখো একটু একটু ভোরের আলো দেখা যাচ্ছে ওই যে পর্দার ফাঁকা দিয়ে। তো আমরা আজকে হ্যাভলকে যাচ্ছি। 6টার সময় আমাদের ক্রুজ, 1 ঘন্টা আগে সেখানে যেতে হবে। ফ্লাইটে যাওয়া মানে ফ্লাইটের যখন টাইম থাকে 2 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয়। তো এই ক্রুজের নিয়মও নাকি তাই, মানে 1 ঘন্টা আগে ওখানে পৌঁছাতে হবে, তারপর ওই সমস্ত আর কি ফর্মালিটি ওগুলো করতে হবে। তো 3টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে রেডি হওয়া, টুকুর টুকুর করে তারপর লাগেজপত্র গোছানো। এই এক হোটেল দিয়ে আরেক হোটেলে যাওয়ার বিশাল চাপ লাগে, মানে সমস্ত কিছু মনে করে করে গুছিয়ে নিয়ে আবার সেই ব্যাগ প্যাটরা এইসব নিয়ে আরেকটা হোটেলে যাও। ভালোও লাগে, আনন্দও লাগে, ঘুরতে এসছে আনন্দ তো লাগবেই। ওই দেখো ভোরের আকাশটা, দেখো কি সুন্দর ভোরের আকাশটা। দেখেছো 5টার সময় বাইরের দিকটা পরিষ্কার হয়ে যায় এখানে। 6টা 10-15 নাগাদ আমরা হোটেলের রুম থেকে বেরিয়ে গাড়িতে করে চলে আসলাম টার্মিনালে। আজকে আন্দামানে আমাদের 5ম দিন। আমরা আজকে ক্রুজে করে হ্যাভলক আর নীল আইল্যান্ডে যাব। আর ওই দেখো আমাদের ক্রুজের নাম নটিকা। আর পোর্ট ব্লেয়ারের টার্মিনালের কিন্তু অনেক চেকিং হয়েছে, যেরকমটা এয়ারপোর্টে করা হয় চেকিং, ঠিক সেরকম চেকিং করা হয়েছে। আর সেখানে কোনো ভিডিও করা যাবে না, ওই জন্য আমি ক্রুজে উঠেই তারপরে ভিডিও করলাম। যেদিন আমরা রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড গিয়েছিলাম সেদিন কিন্তু আমরা অন্য আরেকটা টার্মিনালে গিয়েছিলাম, আর আজকে কিন্তু আরেকটা টার্মিনালে আসলাম, মানে দুটো আলাদা টার্মিনাল। আমি জানি না পোর্ট ব্লেয়ারে কতগুলো টার্মিনাল রয়েছে। কৃপার সাজগোজ ঠিকঠাক মতো কমপ্লিট হয়নি, ক্রুজে উঠে বাকি সাজ কমপ্লিট করছে। আর আমি এই ড্রেসটা পরেই হ্যাভলকের বিচে স্নান করব, সেই জন্য এটা একবারে পরেই বের হলাম, চেঞ্জ করার আর কোনো ব্যাপার থাকবে না। আমাদের ক্রুজ টাইম ছিল সকাল 8টার সময়, আর ঠিক সকাল 8টার সময়ই আমাদের ক্রুজ পোর্ট ব্লেয়ার টার্মিনাল থেকে ধীর গতিতে চলল হ্যাভলক আইল্যান্ডের দিকে। আমার কিন্তু ক্রুজ সম্পর্কে কোনো আইডিয়া নেই। কৃপা অর্জুন ওরা ভিডিওতে ক্রুজের ভিডিওগুলো দেখে, কিন্তু আমার সেরকম একটা দেখা হয় না। এটা আমার ফার্স্ট ক্রুজ জার্নি। ভেতরটা একদম প্লেনের মতো, সমস্ত কিছু প্লেনের মতো। প্লেনে যেরকম এয়ার হোস্টেস থাকে এখানেও না সি হোস্টেস রয়েছে। আমি জানি না তাদেরকে কি বলা হয়, আমি তো সি হোস্টেসই বললাম। We welcome you aboard Nautica, India's youngest catamaran cruise and service. The weather at our destination is expected to be good, with some broken clouds, but they'll try to have them fixed before we arrive. Please pay attention to the safety instruction video. It may not make it to the Filmfare Awards, but it might be the most important thing you ever watch, especially if you're traveling with more than one child, like your spouse. We urge you to feast your eyes on these islands' spotless environs, endowed with fresh air, azure sea, sandy white beaches dotted with a green blanket of trees. এখানেও ভয় লাগে, দেবো দোলাই নামি দলের মাঝখানে দেবো আমি না বাড়ির জন্য না, ওখানে দাঁড়াতে দিল না টার্মিনালের ওখানটাতে। কি ওখানটাতে এত ভালো লাগছিল, যখন আবার নামবো এয়ারপোর্টের মতো চেকিং। আমাদের ট্রলিটা ওখানে উপরে পড়লে ভালো হতো, ভালো লাগে। উপরেই তো দিয়েছে তো। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার পাড়ি। তুমি সাবধানে চালাইও মাঝি
আমার ভাঙা তরি। না বন্ধুরা, এটা 70-80 দশকের কোনো ভাঙা তরি না, এটা 2025-এর অত্যাধুনিক নটিকা ক্রুজ। এই ক্রুজে উঠেও আমি যা প্যানিক করেছি না, আমি তাই মনের কষ্টে ওই গানটা করলাম। যখনই শিপ বা ক্রুজ বোট যাই বলো ওই সাগরের মাঝখানে চলে আসে, সমুদ্রের মাঝখানে চলে আসে, আমি যখন কুল কিনারা কোনো কিছু দেখতে পাই না, তখনই জানি আমার কীরকম একটা হয়। আর মাঝ সমুদ্রে প্রচণ্ড ঢেউ থাকে। ভিডিওগুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, আমি যখন ভিডিও করছিলাম, না আমি ঠিক ভিডিও করিনি, কৃপা করছিল, তখন কিন্তু হাত কাঁপছিল। তো শিপ যখন জলের মাঝখানে চলে আসে, সমুদ্রের মাঝখানে, তখন যেন তো ধপাস ধপাস করে না শিপগুলো না জলের মধ্যে কেমন আছাড় খায়। আমি খুব মনের আনন্দ নিয়ে বোট বা শিপে উঠি, কিন্তু ওঠার পর যখন বোট বা শিপ ওই মাঝ সমুদ্রে চলে আসে, তখন না আর আমি এনজয় করতে পারি না। তখন মনে হয় আমি কেন আসলাম, আমি চোখ বন্ধ করে থাকি। তারপরও কীরকম একটা যে প্যানিক অ্যাটাক হয়। যাই হোক, আমরা কিন্তু হ্যাভলকে চলে আসলাম, আর হোটেল থেকে আমাদেরকে এই ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। এখানে দেখো কলা, ব্রেড, ডিম সেদ্ধ, কেক, তারপরে বাদাম, লাড্ডু, বিস্কুটের প্যাকেট, আরও টুকটাক এটা ওটা ছিল, ফ্রুটি ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা এখন যাব রাধানগর বিচে। আমি যখন বোট বা ক্রুজে উঠি, তখনই না আমার ওই গানটার কথা মনে পড়ে, যে গানটা আমি করলাম, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, এই গানটার কথা মনে পড়ে। আর হলো গিয়ে টাইটানিক সিনেমার কথা মনে পড়ে। মানে এইগুলো ভেবে না আমার কেমন যেন একটা প্যানিক অ্যাটাক মতো হয়। যাই হোক, আমরা এখন চলে এসেছি রাধানগর সি বিচে। তো এখানে এসে এই দেখো, এই চেয়ার বলবো না কি বলবো, এগুলোর নাম কি আমি জানি না। তো এগুলোতে সাধারণত আমি সিনেমায় দেখি নায়িকারা শুয়ে থাকে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এখন নায়িকাদের মতো পোজ দেব, তুমি আমাকে ফটাফট করে কয়েকটা ফটো তুলে দাও। হ্যাঁ, কি বানিয়েছিস? আচ্ছা, তোর শিল্পকলা এখন ওইখানে গিয়ে কর। হ্যাঁ আচ্ছা, যান আপনি, যান, আপনারা ঘুরে আসেন, আমি পরে যাচ্ছি, একটু বসি। কৃপার আর ফটো তোলা শেষ হচ্ছে না, কত রকমভাবে যে ফটো তুলছে। আজকে ড্রেসটাও কৃপার খুব সুন্দর, আর ভালো লাগছে, ওই যে সমুদ্রের ধারে ফটোগুলো তুলছে, তো ভালো আসছে ফটোগুলো। জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আমি কি বলবো, আমি বাকরুদ্ধ হয়ে যাই, এত সুন্দর জায়গাটা। আমি বাদে সবাই এতক্ষণ স্নান করছিল, আমি সবার ব্যাগ পাহারা দিচ্ছিলাম। এখানে কিন্তু চেঞ্জিং রুম, তারপর লকার, সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এখানে যতগুলো সি বিচ পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা জায়গাতে চেঞ্জিং রুম, তারপরে স্নান করার ব্যবস্থা আর লকারের ব্যবস্থা করা থাকে। তো আমরা আমাদের ব্যাগগুলো আর এখানটাতে দেইনি, এমনি ওই আমার যে সাইড ব্যাগটা থাকে সেটা, আর ওই স্নান করার পর যে জামা কাপড়গুলো পরবো একটা স্কুল ব্যাগের মধ্যে, সেই জামা কাপড়গুলো রয়েছে। এই দুটো ব্যাগ আমাদের কাছেই ছিল। আমার জন্য জানো তো, আমার হাজব্যান্ড খুব বেশিক্ষণ স্নান করতে পারেনি, ও না অনেকটা দূরে চলে যায়, আর আমি চেঁচামেচি করি, তো সেই জন্য তাড়াতাড়ি করে জল থেকে উঠে পড়েছে, তা না হলে অনেকক্ষণ এখানে স্নান করতো। এখানে জানো তো প্রচুর ফরেনার দেখলাম। গোয়া বিচে শুনেছি প্রচুর ফরেনার থাকে, তো এখানেও দেখলাম অনেক ফরেনার রয়েছে, তারা আশেপাশে শুয়ে রয়েছে। মানে ওরা তো স্নান করার পর রোদে শুয়ে থাকে, আমরা যেমন ফর্সা হওয়ার চেষ্টা করি সব সময়, আর ওরা না ওই রোদের আলোটাকে না গায়ে লাগায়। ওরা অতিরিক্ত ফর্সা, তো ওরা চায় যাতে ওদের শরীরে ট্যান পড়ে। অর্জুন এখানে মন মতো স্নান করেছে, অনেকক্ষণ সময় স্নান করেছে। আমি, কৃপা, অর্জুন, আমরা তিনজন একসাথে অনেকটা সময় ছিলাম। বারোটা 20 বাজে এখন। জামা কাপড়গুলো তো সব এই পাশটায় মেলে দিয়েছি, হালকা হালকা শুকিয়ে গেছে, ওগুলো এখন ভাঁজ টাজ করে সব ব্যাগের মধ্যে নিয়ে তারপর হোটেলে যাব খেতে। এখন যা রোদের তাপ, সকাল সকাল স্নান করে নিয়েছি, ভালো হয়েছে, তাই না রে বল?
প্রচণ্ড রোদের তাপ, আর পরের দিকে প্রচুর লোক এসছে। সকালে যখন এসছিলাম সেই সময় দেখছি শুধু আমরা মনে হয় 2-3টে ফ্যামিলি ছিলাম, 3-4টে ফ্যামিলি। পরে বেলার দিকে প্রচুর লোক এসছে এখানে। স্নান করার পরে আমরা এই জায়গাটাতে অনেকক্ষণ সময় বসেছিলাম। ভেজা জামা কাপড়গুলো এই গোল চত্বরের এদিকটাতে মেলে দিয়েছে, এখানে সবাই জামা কাপড় মেলে দিয়েছিল। আর যেহেতু প্রচণ্ড রোদের তাপ এখানে, সেই জন্য জামা কাপড়গুলো প্রায় শুকিয়েও এসেছিল। প্রচণ্ড ট্যান পড়ে এই জায়গাটাতে আসলে। দেখো আমাদের সবার চেহারা কিন্তু একদম পাল্টে গেছে, আর সেই সাথে আমাদের জামা কাপড়ের চেহারাও কিন্তু পাল্টে গিয়েছিল। 2 ঘন্টা ওখানে জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলো অবধি ডিসকালার হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, এই 2-3 ঘন্টার মধ্যে কীরকমভাবে আমাদের সবার ট্যান পড়ে গেছে, জামা কাপড়গুলো নষ্ট হয়ে গেল। যাই হোক, আমরা এখন লাঞ্চ করতে আসলাম। আর আজকে আমাদের লাঞ্চের থালিতে ছিল ভাত, ডাল, কুমড়ো দিয়ে একটা সবজি, আলু পটল দিয়ে একটা ভাজা মতো ছিল, আর সাথে ছিল ওই ভেটকি মাছ, মনে হয় ভোলা ভেটকি না কি মাছ বলে সেটা ছিল। ওটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছে। মাছটা খেতে মোটামুটি ছিল, খুব বেশি একটা ভালো লাগেনি। মাছের পিসটা অনেকটাই বড় ছিল। ভাত খেয়ে দিয়ে আমরা তারপর কেনাকাটা করতে চলে আসলাম। আন্দামানে কিন্তু খুব বেশি একটা দোকান নেই, আর এখানে শপিং করার মতো সেরকম কিছু নেই, কিন্তু যেহেতু এই ঘুরতে এসেছি তাই 2-একটা ওই শামুকের ঝিনুকের জিনিসপত্র নেব। এখানে যে সমস্ত জিনিস আসে সেগুলো কিন্তু সব কলকাতা থেকেই আসে। পোর্ট ব্লেয়ারে হোটেলের ছেলেগুলোকে জিজ্ঞেস করেছিলাম এখানে কোন জিনিসটা ভালো, তো ছেলেগুলো বলেছিল এখানে সি ফুড ভালো, নারকেল ভালো, আর আছে এখানে সমুদ্রের জল। এছাড়া এখানে আর কোনো কিচ্ছু নেই। এখান থেকে কলকাতায় নেওয়ার মতো কোনো কিচ্ছু নেই। বলে সমস্ত কিছু কলকাতায় তৈরি হয়, কলকাতা থেকে সেই জিনিসগুলো এখানে আসে। আপনারা কি সেই জিনিসগুলো 5 গুণ দাম বেশি দিয়ে এখান থেকে নিয়ে যাবেন? সত্যিই তাই, এখানে জিনিসপত্রের প্রচণ্ড দাম। এই যে শোপিসগুলো রয়েছে, তারপরে গলার যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এগুলো দেখে কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আমার তো অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু প্রচণ্ড দাম। এখানে কোরালের জিনিস পাওয়া যায়, ঝিনুক শামুকের অনেক কিছু রয়েছে। জিনিসগুলো দেখলে এক কথায় সত্যিই পছন্দ হয়। তো আমরা মনে হয় 15 থেকে 20 মিনিট ওই দোকানগুলোতে ঘোরাঘুরি করেছিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু একদমই শপিং করা পছন্দ করে না, মানে ও না এই ঘর সাজাবার জিনিসগুলো একদমই সহ্য করতে পারে না। ওর কথা হলো এইগুলো দিয়ে মানুষ কি করে, এগুলো দিয়ে শুধু ঘর ভরা হয়। ও যখনই দেখে আমি এই ধরনের দোকানে ঢুকেছি, ও তখনই না দূরে কোথাও চলে যাবে, গাড়িতে গিয়ে বসে থাকবে আর শুধু আমাকে তাড়া দিতে থাকবে, এই দেখো টাইম চলে যাচ্ছে, গাড়ির সময় হয়ে গেছে, ক্রুজের সময় হয়ে গেছে, এরকমটা বলে আমাকে ব্যতিব্যস্ত করে তুলবে। আর আমার কথা হলো এসব জায়গায় তো আমি আর বারবার আসবো না। দোকানগুলো তাই একটু ঘুরে ঘুরে দেখি, হয়তো 2-একটা জিনিসপত্র কিনবো, কিন্তু জিনিসপত্রগুলো দেখতে কী দোষ। আমাদের ক্রুজের টাইম ছিল বেলা 3টের সময়। 1:30টার মধ্যে আমরা টার্মিনালে চলে এসেছি। এই টার্মিনালে এসে অনেকক্ষণ বসেছিলাম। হ্যাভলকে হয়তো আরও 2-একটা সাইট সিন রয়েছে, কিন্তু সেগুলো আমাদের আর করা হয়নি। ঠিক 3টের সময় আমাদের ক্রুজটা ছেড়ে দিল। আমরা কিন্তু হ্যাভলক ছেড়ে চলে যাচ্ছি। টাটা হ্যাভলক, আর হয়তো কখনো আসা হবে না। আমার হ্যাভলক দ্বীপটাও ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি নীলে। আমরা আজকের রাতটা নীলে থাকব। বেশিরভাগ মানুষ এই হ্যাভলকেই থাকে, কিন্তু আমাদের এজেন্ট যেভাবে আর কি আমাদের ট্যুরটা সেট করা হয়েছে, তো আমরা সেইভাবেই তো থাকছি। আমাদের আজকে রাতটা নীলে থাকতে হবে। দেখো আজকে কিন্তু ক্রুজটা একদম ফাঁকা, কারণ বেশিরভাগ মানুষ হ্যাভলকে রয়ে গেছে। আমরা নীলের কাছাকাছি চলে এসেছি, আর দোলাদুলি এখন আর করছে না। এত সুন্দর জায়গাটা, এই বোটের দোলাদুলির জন্য মানে আমার পুরো আনন্দটাই মাটি। হ্যাঁ, এত আনন্দ করে আমি বোটে বসি বা ক্রুজে বসি, এই হঠাৎ করে এরকম দুলবে, ব্যাস হয়ে গেল। ম্যাগি অর্ডার করেছো? সমুদ্র তো, বিচ বিচ, কে? সি বিচ, সি বিচ।
ও আমার মা ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ, হোটেল সব ঠিক করা আছে। আরে বাবা, আমার সঙ্গে কি যুদ্ধ! হয়নি দেখেছিস, ওটা ঢাকা দিয়ে রাখ। ফিরতে 2 ঘন্টা লাগবে। কোথায় আবার ফিরতে 2 ঘন্টা লাগবে? হ্যাঁ কোথায়? কালকে ফেরার সময় হোটেলে যে চলে আসবে না কাউকে? হ্যাঁ 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা মোটে। 2 ঘন্টা হ্যাঁ বলো। 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম নীলদ্বীপে। আর এই যে এই সমস্ত জায়গাগুলোতে এতটাই ভালো লাগে, চারদিকে সমুদ্র আর এই যে মাঝখানে ব্রিজটা চলে গেছে, এখান থেকে হাঁটতে খুবই ভালো লাগে। আমাদের সবার দেখো চেহারা পাল্টে গেছে, ভয়ানক ট্যান পড়েছে হ্যাবলকে স্নান করার সময়। হ্যাবলকে না একটা আর কি শহুরে ভাইবস রয়েছে, মানে ওই জায়গাটা দেখলে একটু শহর শহর মনে হয়, কিন্তু এই নীলে আসার পর মনে হচ্ছে কোনো একটা গ্রামে এসছি। টার্মিনাল থেকে বেরিয়ে তারপরে আমরা গাড়িতে উঠলাম। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। এবার আমরা যাব সানসেট পয়েন্টে। আর এই গাড়িটা দেখো কতটা বড়, এটা ঠিক কি বলবো, মিনি বাস টাইপের। এই গাড়িতে 12 জন ট্রাভেল করতে পারবে। আমরা লোক হলাম 6 জন, তো ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম। চলে আসলাম আমরা নীলদ্বীপের সানসেট পয়েন্টে। আমি কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, ভোর 3টের সময় ঘুম থেকে উঠেছিলাম, তো তারপর ছোটাছুটির মধ্যেই আছি। আর 3-4 দিন ধরে তো খুব ছোটাছুটি হচ্ছে, প্রতিদিনই ভোরবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে। বালির উপরে আমি ধপাস করে বসেই পড়লাম, আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, খুব ক্লান্ত লাগছিল। সূর্যাস্ত দেখছি বসে। এখানে প্রচুর মানুষ এসছে এই সূর্যাস্ত দেখার জন্য। 2টো পাহাড়ের মাঝখানে সূর্যটা আস্তে আস্তে করে ডুবে যায়, সেটা দেখার জন্যই এখানে সবাই আসে। একটু আগে যে আকাশটা নীল রঙের ছিল, এখন সেই আকাশটা লাল সিঁদুরের রং ধারণ করেছে। প্রকৃতি কখন কী রূপ ধারণ করবে সেই সিদ্ধান্ত নিজেই নেয়, সে কারো কথায় চলে না। আর এখন দেখো চারদিকটা অন্ধকার হয়ে গেছে। দারুণ একটা ভিউ দেখলাম। ভিউ দেখে আমরা গাড়িতে করে চলে আসলাম আমাদের হোটেলের রুমে। আর হোটেলটা তো অপূর্ব, তোমাদেরকে বললাম না যে নীলে আসার পর মনে হচ্ছে কোনো একটা গ্রামে এসছি। সত্যি এটা একটা গ্রাম ছিল, সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপ, যার আয়তন মাত্র 5 থেকে 7 কিলোমিটার। ভাবতে পারছো কতটা ছোট্ট একটা দ্বীপ, আয়তন মাত্র 5 থেকে 7 কিলোমিটার, যেটা পায়ে হেঁটেই কভার করা যায়। আর এই হলো আমাদের হোটেলের রুম। এই রুমটা আমাদের, আর পাশের রুমটা আমাদের সাথে যারা এসছে তাদের। তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রুমটাও বেশ ভালো। আমাদের হোটেলের রুমটা যেখানে ছিল সেখানে পিন ড্রপ সাইলেন্ট, চারদিক একদম শান্ত নিরিবিলি, মনে হয় যেন জঙ্গল থেকে কোনো জঙ্গলি জীবজন্তু দৌড়ে এখনই আসবে। দিনের বেলা আসলে ভীষণ ভালো লাগবে। আমরা ওই যে যেখানে সানসেট দেখেছি সেখানে না গিয়ে এখানে আসলে মনে হয় বেশি ভালো হতো, যদিও সানসেটটা দেখার মতো ছিল ওখানে। হ্যাঁ, আসার সময় ওখানে বসলে হাওয়া লাগবে। আমরা হোটেলের রুম থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছি। এ মা, তোমাকে কিরকম লাগছে বলো তো? ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, এক সাইড ছেড়ে দাও। এক্সচেঞ্জ ভ্যালু দেয় ফ্লিপকার্টে। কি এক্সচেঞ্জ ভ্যালু? হ্যাঁ 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 দেয় তো। পুরো অন্ধকার, কারো মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এতক্ষণ সীতাপুর বিচে ছিলাম, যেখানটাতে প্রচণ্ড হাওয়া দেখতে পেলে। আর এখানের কুকুর বিড়ালগুলো এত বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে আমাদের সাথে, মনে হয় যেন আমাদেরকে বছরের পর বছর ধরে চেনে। গা ঘেঁষে আমাদের সাথে হাঁটাচলা করছে। ওদেরকে বিস্কুট কিনে দিলাম,
সকাল থেকে প্রচুর ঘোরা হয়েছে। সানসেট পয়েন্টের ওখানে একটা মার্কেটের মতো ছিল, সেখানেও ঘোরাঘুরি করেছে। তো সেই ভিডিওগুলো আর করা হয়নি, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর এই দেখো, এখান থেকে কুকুরের জন্য বিস্কুট কেনা হয়েছিল, তো তাদের সাথে না আমার হাজব্যান্ডের আবার পরিচয় হলো। সে দেখো গল্প পাতিয়ে বসেছে। তা ওই যে সবাই একসাথে থাকে, আমার মামা আমার দাদুই জিজ্ঞেস করতেছে আমার মাসির কাছে, তারপর হচ্ছে অমুক জায়গায় বাড়ি, তা কইছে তারপরে আপনার বাবার নাম কি, তা কইছে কয় ওর তো আমারও কাকা জ্যাঠা, এরকম করে করে কান্নাকাটি হয়ে গেল, মিল হয়ে গেল। তারপরে কয় তোর একটা বোন আছে। দেখি বাবা তোমার ওয়াইফাইটা করতো একটু, ওয়াইফাইটা দাও। দেখতে পেলে তো রাস্তাটা কেমন শুনশান, অথচ এখানকার লোকজন যেন তো ভীষণ ভীষণ ভালো। যাদের সাথে আমাদের আলাপ হলো তাদের সাথে তো আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। তারা বলেছে যখন কলকাতায় আসবে তখন আমাদের বাড়িতে আসবে। এখানকার মানুষগুলো ভীষণই ভালো। আর আমরা এখন ডিনার করতে চলে আসলাম। তো আজকে ডিনারে রয়েছে চিকেন, ভাত, আলু ভাজা, একটা সবজি রয়েছে, ওই মিক্স ভেজিটেবলস বলে না, সেটা রয়েছে, ডাল রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তাহলে বন্ধুরা এখনকার মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড।